হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। আজকে শুক্রবার, অর্থাৎ নতুন গল্প শোনার দিন। আমরা চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। তমঘন নস্করের লেখা দেও সিরিজের বেশ কয়েকটা গল্প তোমরা অলরেডি শুনেছ আমাদের চ্যানেলে। আজকে থাকছে সেই সিরিজের প্রধান গল্প, অর্থাৎ দেও। আশা করি গল্পটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেরি করছি না, শুরু করছি তমঘন নস্করের লেখা দেও সিরিজের গল্প দেও। আমাদের বড় দিদির যখন বিয়ে হয় তখন আমার মাত্র 8 বছর বয়স। দিদির বিয়ে হয়েছিল আমাদের বাড়ি থেকে কয়েক ক্রোশ দূরে, সম্পন্ন ব্যবসায়ী পরিবারে। আমার জন্মের পরপরই মা শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। তার কদিন পর তিনি বৈকুণ্ঠ লোকে যাত্রা করেছিলেন। সেই থেকে আমি বড় দিদি ও মেজ দিদির কাছে মানুষ। তাই দিদি শ্বশুর বাড়ি যাওয়ার পরেও আমার ডাক পড়তো কারণে অকারণে। আমি সেখানে যেতাম যখন তখন। আমাদের দাদামশাইয়ের বাল্যবন্ধু করুণানিধান ওরফে করুণা দাদু আমাদের বাড়িতে এসেছিলেন কয়েকদিনের জন্য। আসলে আমাদের বাড়িতে বিয়ে লেগেছে, আমার বড় দিদির বিয়ে। সেই কারণেই অনেক আত্মীয় পরিচিতরা এসে থাকছে। বড় দিদির প্রসঙ্গ উঠতেই একদিন আমাদের চাপাচাপিতে করুণা দাদু মুখ খুললে আমরা চমকে গিয়েছিলাম। করুণা দাদুও এত ভালো গল্প বলেন। সেদিন জলো বাতাস, হঠাৎ বৃষ্টি আর মুড়ি তেলে ভাজা নিয়ে আমরা আবার করুণা দাদুকে চেপে ধরেছিলাম। গল্প বলেছিলেন করুণা দাদু। দিদিকে ছাড়া দুদিন অন্তরই আমার মন কেমন করত। বাবা খুব একটা বারণ করতো না। আমি দিদির বাড়ি যেতে চাইলেই পালকি করে আমায় পৌঁছে দেওয়া হতো। বাবা না পাঠালে জামাই দাদা নিজেই পাঠিয়ে দিতেন পালকি। মোটমাট বছরের মধ্যে 6-7 মাস আমি দিদির শ্বশুর বাড়িতেই কাটাতাম। এর মধ্যে দিদি গর্ভবতী হলেন। দিদির আনন্দ আর দেখে কে? দিদির আনন্দ মানে আমারও আনন্দ। আমি আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেলাম। বাড়িতে এসে মন টিকতো না একেবারেই। ওই বাড়িতেই থাকতাম। এই অবস্থায় জিনিসটা দৃষ্টিকটু। তাও দিদির শ্বশুর বাড়ির লোকেরা না করতো না। তারা দিদিকে নিজের মেয়ের মতোই দেখত। দিদির শাশুড়ি মা মারা গিয়েছিলেন দীর্ঘদিন আগে। দিদি আসার পরে ওই সংসারের গিন্নিমাই হয়েছিলেন। জামাই দাদার বাবাও দিদির হাতে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন। হঠাৎ একদিন রাত্রে দিদি প্রসব যন্ত্রণায় কাতর হলেন। তখন আমি সেখানেই ছিলাম। পাড়ার বয়স্ক মহিলারা এসে দরজা বন্ধ করে দিলেন। সেই আমার শেষ দেখা দিদিকে। অবশ্য দেখিনি বলা ভুল, দেখেছিলাম। আর ওর মধ্যেই লুকিয়ে আছে গল্পটা। পরদিন সকালে আমি জানলাম আমার একটা ভাগনা হয়েছে, কিন্তু সেই খুশির অবকাশ ছিল না। দিদি আমাদের ছেড়ে গেছেন বলে দুই বাড়িতেই তখন পাগল পাগল অবস্থা। লোকজন আচারি পিচারি খেয়ে কাঁদছে। এদিকে বাচ্চাটা কেঁদেই চলেছে। আমার ঠাকুরদা তখনও বেঁচে ছিলেন। বাচ্চাটার কষ্ট তিনি আর দেখতে পারলেন না। ঠাকুরদা জামাই দাদার বাবার হাত ধরে বললেন বাচ্চাটির জন্য নতুন মা আনতে। এরপর ধুমধাম করে আমার মেজদির সঙ্গে জামাই দাদার বিয়ে হয়ে গেল। মেজদিদি হলো ভাগনার নতুন মা। আমি তখনও ও বাড়িতেই পড়ে থাকতাম। ভাগনা গোবিন্দ আমার কোলে পিঠেই বড় হতে লাগলো। এর মধ্যে মেজদিদি সন্তান সম্ভবা হলো। সেইখানেই শুরু হলো সমস্যা। মেজদিদি এমনিতে ডাকাবুকো ছিল, কাস্তে হাতে শিয়াল দাবড়াতো। সেই মেজদিদি এবার কারণে অকারণে ভয় পেতে শুরু করলো। বুঝতে পারছিলাম না কেন দিদি এত ভয় পাচ্ছে। একদিন রাতে বাইরে যাওয়ার প্রয়োজন পড়েছিল দিদির। জামাই দাদার সঙ্গে গিয়েছিলেন। কি দেখে যেন দিদি প্রচন্ড ভয় পেয়ে যায়।
ও মাগো, ও মাগো, কে 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 ওখানে, কে? ও মাগো! তার চিৎকারে আমরা সবাই বাইরে বেরিয়ে আসি। দিদিকে ঘরে নিয়ে যাওয়া হলো। তারপর কিন্তু পরদিন থেকে দিদি সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ল। তারপর থেকে দিদি অসুস্থই রইল। কারণে অকারণে চিৎকার করে উঠত, ঘুমের মধ্যে ভয় পেত। সে এক দারুণ অবস্থা। আমি তখন খানিক বড়, আগের মতো আর দিদির পাশে পাশে থাকতে পারি না। কিন্তু আমি বুঝতে পারছিলাম দিদি এমন কিছু দেখেছে বা এমন কিছু দেখছে যার সঙ্গে আমি আর গোবিন্দ জড়িয়ে আছি। মাঝে মাঝে দিদি আমাদের ডেকে প্রশ্ন করত, তোরা কিছু দেখিস না? হ্যাঁ, তোদের কিছু বলে না ও? কিরে? আমরা যত জানতে চাইতাম দিদি কার কথা বলছে, তত ঠোঁট টিপে থাকতো সে। কেউ কেউ ভাবলো দিদির মাথার গোলমাল দেখা গিয়েছে। গর্ভকালে নাকি এরকম হয় অনেকের। এর মধ্যেই সময় হয়ে এলো, যথাসময়ে সন্তানের জন্ম হলো। সবকিছু বেশ নির্বিঘ্নেই সমাধান হলো। বেশ কাটলো কয়েকটা দিন। ষষ্ঠী পুজো হলো, এরপর আতুর শেষ হবে। এর মধ্যেই ঘটে গেল দুর্ঘটনাটা। ভাগ্নিটি রাত্রির দিকে একটু কাঁদত। সেই দিনও কাঁদছিল। দিদি মেয়ে কোলে নিয়ে বসেছিল। আতুরে তো সবার যাওয়ার উপায় থাকে না। দিদির সঙ্গে আতুর ঘরে দিদির এক বুড়ি পিসি শাশুড়ি থাকছিলেন। তিনি তখন খেতে গেছেন। দিদি বলেছিল বাচ্চাটা খুব কাঁদছে দেখে তিনি তাড়াতাড়ি ঘরে ঢুকেছিলেন। তারপর শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে দিদিকে বলেছিলেন, আমি খুকিকে নিয়ে বসছি, তুমি একটু খেয়ে এসো দেখিনি বাচ্চা। উঠে এসে বাইরে রাখা বালতি থেকে জল নিয়ে চোখে মুখে দিয়েছিল দিদি। গামছার খাঁজে ঘরের ভেতরে এসে দেখে সেইখানে বাচ্চাও নেই আর সে পিসিও নেই। ও মাগো, কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো এদিকে। আমার 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 বাচ্চা কই? ও পিসমা, আমার বাচ্চাটা কই? দিদির চিৎকারে হুলস্থুল পড়ে গেল গোটা বাড়িতে। সবচাইতে অবাক করা ব্যাপার, দিদির চিৎকারে আমাদের চোখের সামনেই পিসি ঠাম্মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। সব শুনে অবাক হয়ে তিনি বললেন, আমি তো খেয়ে আঁচাচ্ছিলাম। কেউ বুঝতে পারছিলাম না ঠিক কি হয়েছে। সর্বত্র খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। ভয় কাঁটা হয়ে গেলাম সবাই। খুকুর খোঁজ আর পাওয়া গেল না। দুদিন পেরিয়ে গেল। এদিকে দিদি মুখে কুটোটুকুও কাটেনি। পুরো বাড়ি একেবারে থমথমে হয়েছিল। আড়ালে আবডালে কেউ গুণিন ডাকার কথা বলছে, কেউ দিদিকেই দোষ দিচ্ছে। কিন্তু জামাই দাদার সামনে কিছু বলতেও পারছে না। অবস্থা দেখে আমাদের বাড়ি থেকে আমার জেঠিমা এলেন। তিনি আসতেই দিদি হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। আমার বাচ্চাটা খানিক্ষণ পরে ক্লান্ত হয়ে ঘুমোলো। দিদি ঘুমোচ্ছে দেখে সন্ধ্যাবেলা জেঠিমা একটু বাড়ির বাইরে গিয়েছিলেন। ওটা জেঠিমার অভ্যেস ছিল। কিন্তু জামাই বাড়ি যাওয়ার দরুন তিনি একটু উসখুস করছিলেন। যাই হোক, সন্ধ্যার মুখে আলগা অন্ধকার নামতেই তিনি বেরিয়েছিলেন। হঠাৎই খিড়কির দোরের কাছ থেকে জেঠিমার চিৎকার শুনলাম আমরা। খিড়কির পুকুরের পাশে বাঁশবাগান। সেখানে ঘাসের উপর শুয়েছিল দিদির মেয়ে। তার সর্বাঙ্গ নীল আর শক্ত হয়েছিল, যেমন হয় বিষক্রিয়ায়। আতঙ্কে বাকহারা হয়ে গেলাম আমরা। এই নিশ্চয়ই কোনো অপশক্তির কাজ, না হলে অতটুকু বাচ্চা এখানে এলো কি করে? এলো তো এতদিন খিড়কির পুকুরে বাড়ির মেয়েরা ঘাট কাজ ছেড়েছে, কই কারুর না কারুর তো চোখে পড়তই। তাহলে তাহলে সদ্য সদ্য মেয়েটিকে কে রেখে গেল? এরপর 7 মাস দিদি শয্যাশায়ী হয়েছিল।
গোবিন্দকে বুকে আঁকড়েছিল বলে রক্ষে, নইলে বোধহয় বাঁচার ইচ্ছেটুকুও থাকতো না। আমরাও চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম একেবারে। বছর দেড়েক পর দিদি আবার গর্ভবতী হলো। এবার জামাই দাদা নিজেই এক সাধকের কাছে গেলেন। তার নামটি ছিল ভারী বিচিত্র, ময়লা বাবা। 3 গাঁয়ের শ্মশানে ডেরা বেঁধেছিলেন কদিন হলো। তা জামাই দাদার উপরোধে তিনি এই বাড়িতে এলেন। এসে প্রথমেই বাবা ঘরের চৌহদ্দির মধ্যে গুছিয়ে বসলেন। তারপরে পান্তা আর বাঁশি মাছের টক দিয়ে দুপুরের খাবার সারলেন। অমনটা বলেই রেখেছিলেন তিনি। তারপর সেই পাতে প্রসাদ রেখে সেটা দিদিকে খেতে বললেন। দিদি খেলে তাকে বললেন, তোর ঘর আটকে দিলাম, আর ভয় নেই। তবে আমি এখানে আর থাকতে পারবো না, শ্মশানে ফিরে যাব। তারপর থেকে দিদিরও ভয় পাওয়া অনেক কমে গেল। আমরা খানিক নিশ্চিন্ত হয়ে পড়লাম। ঠিক সময়ে দিদির একটি ফুটফুটে মেয়ে হলো। বাড়িতে আনন্দের নদী বয়ে গেল যেন। সব ভালোভাবেই চলতে লাগলো, কিন্তু কিছুদিন পর একটা নতুন উপসর্গ শুরু হলো। মেয়েটা ঠিক থাকলেও দিদি এবার শুকিয়ে যেতে লাগলো। শেষে অবস্থা এমন দাঁড়ালো যে দিদি মেয়েটাকে স্তন্য দিতে পারে না। মেয়েটা কেবল কাঁদে, এদিক ওদিক করে কোনোভাবে চলছিল। এর মধ্যে একদিন মেয়ের এলো জ্বর। সে কি ধুম জ্বর, তাকে ছোঁয়া যাচ্ছিল না, এমনই তার দেহের তাপ। আবার বাবাকে ডাকা হলো। বাবা এবারে এসে ঘরে ঢুকলেন না, বাইরে উবু হয়ে বসে কি যেন শুঁকতে লাগলেন। তারপর বললেন, তোদের যেটা বলেছিলাম সেটা আন। জ্বালায় একটা বড় বান মাছ জীবাণু ছিল, সেইটাকে আনা হলো। বাবা বিড় করে মন্ত্র পড়েই মাছটাকে ওপর দিকে ছুঁড়ে দিলেন। কাণ্ড! মাছটা গিয়ে পাশের ঝাঁকড়া গাছের একটা শাখায় আটকে গেল। আমার এক ঝলক মনে হলো কেউ যেন হাত বাড়িয়ে খপ করে মাছটা ধরে নিল। ময়লা বাবা তৎক্ষণাৎ হুঙ্কার দিয়ে উঠলেন, হাতে পা দিলি তো হতচ্ছাড়ি, এবার বল তুই কে? ছুটে গিয়ে বারান্দায় বসে থাকা পিসিকে টানতে টানতে ঠাকুর ঘরের সামনে বসিয়ে দিলেন বাবা। তারপর গর্জে উঠলেন, বল বল কি করে আমার বাঁধন কাটলি? পিসিমার চেহারা দেখি আমূল বদলে গেছে। রাগে গড়গড় করছিলেন তিনি। সারা গায়ের রোম খাড়া হয়ে গেছিল। মুখ হাঁ করে কামড়াতে চাইছিলেন ময়লা বাবাকে। বাবা কি একটা নিয়ে তার কপালে ঘষে দিলেন। ছেড়ে দে, আমায় ছেড়ে দে। পিসি চিৎকার করে পালাতে চাইলেও বাবা তার হাত ধরে রইলেন। বেশ কিছুক্ষণ এই চলার পরে বুড়ি নেতিয়ে পড়ল। তারপর বাবার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে কি সব বলে গেল। বাবা বুড়িকে একটা লাঠির পিছন দিয়ে ধাক্কা দিলেন। পিসি ঝট করে পড়ে গেলেন। তাড়াতাড়ি ধরে নিলাম আমরা। তখনই মনে হলো কেউ যেন আমাদের পাশ দিয়ে ছুটে বেরিয়ে গেল। কিছু দেখতে পেলাম না, কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম আমার বাড়ির ভেতরে ছিল, তাই আমার মন্ত্রশক্তি খাটেনি। এই বুড়িমার ওপরে ভর করেছিল প্রেতিনী। সে আর কেউ না, তোমাদের আপন বড় দিদি, এ বাড়ির বড় বউ। সন্তান হওয়ার পরই সে মারা যায়। সন্তানের প্রতি তীব্র প্রেম তাকে মুক্তি দেয়নি। গণনা করে দেখলাম, শনিবারের বারবেলায় মারা গিয়েছিল সে অভাগিনী। তার সঙ্গে যুক্ত হয়েছিল সন্তানের প্রতি অপত্য স্নেহ। বাড়ির আশপাশ থেকে সে মুক্তি পাচ্ছিল না। যখন তার স্বামী দ্বিতীয়বার বিয়ে করে আর তার ফলে তার বোনই এই ঘরে আসে, সে খুব খুশি ছিল। সে জানতো তার বোন সন্তানের যত্ন নেবে। কিন্তু যখন তার বোন সন্তান সম্ভবা হলো, তখন তার মনে শঙ্কা হলো। যদি তার সন্তানের অযত্ন হয়, সেই শঙ্কা ধীরে ধীরে ক্রোধ ও পরে ঈর্ষায় পরিণত হলো। এই বুড়িমার রাত বেরেতে কাজ সারতে বাইরে যাওয়ার অভ্যাস ছিল, তখনই ধরেছে। আগের সন্তানকেও ঠিক এইভাবেই সে হত্যা করেছিল।
আমি বেঁধে দিয়েছিলাম, জানতাম সে আর কিছু করতে পারবে না। কিন্তু যখনই বুকের দুধ শুকিয়ে যাওয়ার কথা শুনেছি, তখনই বুঝেছি যে তার আধার এখানেই রয়েছে। এখনকার মতো বেঁধে দিয়ে গেলাম, কিন্তু এতে রক্ষা হবে না। মায়ের সন্তানের প্রতি ভালোবাসা ও আমি আটকাতে পারবো না। ও আবার এখানে আসবে, আর শুধু তাই নয়, ও এখন বৈরী সহচরীও জুটিয়েছে। সাধারণত স্বর্গ ও নরকের মাঝে যে প্রেতেরা আটকে থাকে, তাদেরই একদল হলো এই বৈরী। এরা মূলত পুরুষের টানে আসে। ঘরের অবিবাহিত পুরুষ থাকলে তাকে প্রলুব্ধ করা আর সুযোগ বুঝে তাদের প্রাণ নাশ করাই এদের প্রধান কাজ। মা ঠাকুরনের দেওর দুটির লোভ দেখিয়ে তাদের সহচরী করেছিল ওই প্রেতিনী। চমকে উঠেছিলাম কথাগুলো শুনে। বড় দিদি দেবীর মতন মৃত্যুর পর দেওরদের টোপ করে এই ভয়ঙ্কর প্রেতদের ডেকে এনেছিল। আমি প্রথম প্রক্রিয়াটা করি। একটু আগে গাছের ওপরে মন্ত্রপুত মাছ আটকে যাওয়ায় একজন বিদায় নিয়েছে। মাছ দেখে লোভ সামলাতে পারিনি, কিন্তু আমি বুঝে গেছিলাম আরও একজন আছে। সবাই ওই দৃশ্য দেখে ভয় পেয়েছিল, অথচ বুড়িমা ওই মাছ ধরে নেওয়া দেখেও স্থির অবিচল ছিলেন। প্রেতিনীকে দূর করবার একটাই উপায় আছে, জিগা গাছের সঙ্গে সই পাতানো। জিগা অমর, সন্তানকে বাঁচানোর জন্যই মৃত বৎসা নারী জিগার সঙ্গে সই পাতায়। জিগা গাছ মায়ের অংশ। শোনা যায় দেবী পার্বতী পর্বতরাজের কুমারী কন্যা রূপে এই গাছের প্রথম বীজটি পুঁতেছিলেন। তার বরে জিগা অমর। নির্দিষ্ট দিনে আমরা মাঠের ধারে এক গাছতলায় গেলাম। এক প্রাচীন জিগা গাছকে শাড়ি শাঁকা সিঁদুরের ফোঁটা দিয়ে এয়স্ত্রী সাজানো হলো। দুই দল মহিলা এসে প্রার্থনা করলেন। জিগার কিরে অর্থাৎ প্রতিজ্ঞা কাটা হলো। একজন এয়স্ত্রী জিগার প্রতিনিধি হলেন। তিনি কিরা গ্রহণ করলেন ও প্রতিকিরা দিলেন। তারপর দিদির হাতের প্রসাদ ফল মিষ্টি দিয়ে জিগা গাছকে পুজো দিয়ে তাকে সই পাতানো হলো। জিগা গাছের অমরত্বের প্রসাদ গুণে কেউ আর দিদির সন্তানের ক্ষতি করতে পারবে না, এটা নিশ্চিত হলো। কিন্তু ময়লা বাবা বলে দিয়েছিলেন, নজর রাখতে হবে যাতে ওই জিগা গাছের ওপর কোনো আঘাত না আসে। যতদিন না প্রেতিনীর পূর্ণ আচারে বিধিমতো সৎকর্ম করা হচ্ছে, ততদিন এই গাছই রক্ষা করবে। জামাই দাদার বাবা মাঠটি কিনে নিলেন। ঘিরে ফেলা হলো মাঠ। বিধিমতো দিদির কর্ম করতে গিয়েছিলাম আমি আর গোবিন্দ। বড় দিদি জীবনে অত হাহাকার নিয়ে মরেছিল তো, অন্তত ছেলের হাতে জলটুকু পেলে সে। তারপর এত বছর হয়ে গেছে। হিরু মানে আমার ভাগ্নি এখন 4 সন্তানের জননী, তাদেরও ছেলে পুলে হয়েছে। গোবিন্দ আর জামাই মানে হিরুর বর আমার ব্যবসা সামলায়। দুই দিদির স্মৃতি নিয়ে আমি শুধু রয়ে গেছি। কি ব্যাপার, কিসের গপ্প হচ্ছে? আজ আমাকে না পেয়ে তোকে ধরছে করুণা? হ্যাঁ, আমাকে এমন চেপে ধরলো যে আমিও গল্প বলতে লাগলুম। সত্যি বলতে আজ এই বিয়ে বাড়িতে এসে আমারও নিজের বড়দিদির বিয়ে কথা মনে পড়ে গেছিল। সেই গল্পই বলছিলাম ওদের। তা ভালো করেছিস। এই যে বিচ্ছুর দল, এদিকে আয় তো, দেখ আমার হাতে কি আছে। দাদামশাইয়ের ডাকে আমরা ছুটে গেলাম তার দিকে। গিয়ে দেখি দাদামশাইয়ের হাতে একটা ছোট্ট চারা গাছ। আমাদের মধ্যে পুটু সব থেকে বেশি কৌতূহলী। স্বাভাবিকভাবেই ও প্রশ্ন করল, এটা কিসের চারা? তেঁতুল গাছের। আমার সঙ্গে আয়, এটাকে পুঁততে হবে। করুণা, তুইও আয়। না রে, আমি আর যাব না। একটা না এতক্ষণ গল্প বলে একেবারে হাঁপিয়ে পড়েছি। বয়স হয়েছে তো, তুই ওদের নিয়ে যা। আমি বরং একটু ঘরে গিয়ে বিশ্রাম নিই। করুণা দাদু চলে গেল বাড়ির ভিতরের দিকে। আমরা সবাই মিলে হই হই করে ছুটলাম দাদামশাইয়ের পেছনে। দাদামশাই এসে ঢুকলেন আমাদের বাড়ির পেছনের বড়জের জমিতে। সেখানেই হাঁটু গেড়ে বসে খোঁড়াখুঁড়ি করতে লাগলেন। আমরা সবাই পিছনে কালভার্টের ওপর গিয়ে বসলাম।
শীতের সকালে একটা গল্প হলে দারুণ লাগে, তাই না দাদা? কালভার্টে বসে নখের ডগায় পানি ফল ছাড়াতে ছাড়াতে কথাটা পুটু পারল। এই রোদ্দুর পিঠে নিয়ে গল্প শোনার আমেজটাই আলাদা। কিন্তু তুমি তো এবার আমাদের জন্য কোনো গল্পই নিয়ে আসোনি, তাহলে এই তেঁতুলের কথাই শুনি। পাহাড়ি অঞ্চল থেকে নিজের সঙ্গে তেঁতুল চারাটা নিয়ে এসেছিলাম। এই বাড়ির উঠোনের ভেতরে তেঁতুল চারাটা বসানোর কথা তুলতেই বড় দিদি বাস্তুভিটায় তেঁতুল গাছ শুনে মহা চেঁচামেচি জুড়ে দিল। শেষমেশ পিছনের এই বরজের জমির কাছে গাছখানা বসানোর সিদ্ধান্ত নিলাম। আপাতত সেই কাজটি সমাধা করে বসেছি। এই তেঁতুল গাছ কিভাবে পেলে? খাওয়া দাওয়া, চণ্ডীমণ্ডপে পুজোর প্রস্তুতি, বিয়ের তোড়জোড় দেখা, এসবে রঙিন হয়ে উঠেছিল আমাদের ভোঁতা দুপুরগুলো। কিন্তু হাজার কাজে ব্যস্ত দাদা ওরফে আমাদের দাদু শ্রীশচন্দ্র ন্যায়বানের কাছ থেকে গল্পই শোনা হচ্ছিল না। অবশেষে খালপাড়ে বসে খেজুরের রস সাবড়ে পানি ফল নিয়ে বসার পরেই পুটুকে দিয়েই গল্পের দাবি তোলানো হলো। দাদা বলতে শুরু করলেন। রেল কোম্পানি পাহাড়ের কোলে জঙ্গলের মধ্য দিয়ে ট্রেন লাইন বসাচ্ছিল। সেখানেই গেছিলাম এখানে আসার আগে। ওই তেঁতুলের ছাড়াও আচ্ছা পুরোটাই বলি। উনিগাঁও থেকে পিটিগুড়ি অবধি লাইন পাতা হবে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাবে লাইন। এমনিতে ওটা আমার কাজের এলাকা নয়, কিন্তু কাজ আটকে গেছিল বলে আমাকে আলাদাভাবে বিশেষ তদারকের ভার দিয়ে পাঠানো হলো। যারা জঙ্গল কেটে ফিল্ড মানে কাজের জায়গা ফাঁকা করছিল, তারা নাকি ভয়ে কাজ বন্ধ করেছে। ডাক্তারির সঙ্গে এর কোনো সম্পর্ক না থাকলেও বিশেষ কাজে সম্মান আর অর্থযোগ থাকে বলে না করিনি। আমাদের পরিবারে এখন নানা অনুষ্ঠান আসছে, ওই অর্থের মূল্যই আলাদা। বেশ কয়েক জায়গায় এসব সামলেছি ততদিনে। ডাক্তার বলে মানুষজন সম্মান করে, সহজে মিশে যায়। আমিও তাদের বুঝিয়ে কাজে ফেরাই। এখানে শুনলাম লোকজন ছোড়া উল্টে রেখেছে, অর্থাৎ কাজ হবে না। ভাবলাম এই নির্ঘাত পারিশ্রমিক বাড়ানোর ফন্দি ফিকির। তাছাড়া দেশে এখন সর্বত্রই সরকারের বিরুদ্ধে ক্ষোভ জমে আছে, তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে এখানে। লোকজন আমাকে দেখে দাবি দাওয়া নিয়ে হামলে পড়বে, কিছু নেতার সামনাসামনি হতে হবে, এমনটাই ভেবে রেখেছিলাম। কিন্তু কোথায় কি, পুরো ক্যাম্প ভোঁ ভোঁ করছিল। অধিকাংশ কাঠুরিয়ার কামিনরা ভেগেছে। কোম্পানির নিজস্ব 6 জন লোক আর কজন পশ্চিমা মোট বাহক আছে। তারা হাউমাউ করে কি যে বলতে চাইল কিছুই বুঝলাম না। তার উপর ওখানে পৌঁছতে সন্ধ্যা হয়েছিল। পথশ্রমের ক্লান্তির ধাক্কায় তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। ভেবেছিলাম পরদিন পরিষ্কার মগজ আর চাঙ্গা শরীরে পুরো ব্যাপারটা তলিয়ে দেখব। তখন কি আর জানতাম যে ব্যাপারখানা মালুম হবে রাত্রির বেলাতেই। বালিশে মাথা ঠেকিয়েই ঘুমে তলিয়ে গিয়েছিলাম। ঘুম ভাঙল একটা চিৎকারে। হুড়মুড়িয়ে উঠে বসলাম। সে যে কি প্রচণ্ড আওয়াজ, বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যেন 1000টা হাতি একসঙ্গে চিৎকার করছে। পুরো বন থরথর করে কাঁপছিল সেই আওয়াজে। তাঁবুর বাইরে বেরোনোর সাহস হচ্ছিল না। সর্বাঙ্গ অবশ হয়ে গিয়েছিল। ভয়ে ত্রাসে আমার যা অবস্থা হয়েছিল সে তোমাদের বলে বোঝানোর নয়। জীবনে আর যাই দেখি, এরকম তীব্র আওয়াজে ঘুম ভাঙার অভিজ্ঞতা এই প্রথম। তার মধ্যেও একটা কথা মনে হলো, যদি হাতির দল আক্রমণ করে থাকে তাহলে পালাতেই হবে। কাঁপতে কাঁপতে লণ্ঠন নিয়ে বাইরে বেরোনোর কথা ভাবছিলাম।
ঠিক তখনই আওয়াজ থেমে গিয়ে একটা ভীষণ গরম হাওয়া উঠল। সে কি হাওয়া! তাঁবুর পর্দা ফেলা, অথচ হু হু করে দুপুরের বাতাস ঢুকছে। চিড়বিড় করে উঠল গা হাত পা। তারপরেই এলো একটা ঝাঁঝালো অম্ল গন্ধ। সেই হাওয়া আর গন্ধের ধাক্কায় আমি আচ্ছন্ন হয়ে গেছিলাম। তারপর আর কিছু মনে নেই। আমি তাঁবুর মধ্যেই অজ্ঞান হয়ে পড়েছিলাম সারা রাত। পরদিন সকালে ব্যাপারটা নিয়ে ক্যাম্পের সবার সঙ্গে কথা বলে বুঝলাম এই জিনিসের ঠেলাতেই কাজ লাটে উঠেছে, লোকেরাও ভেগে গেছে। বুঝলাম এর সমাধান করতে হলে নিজের বুদ্ধিতে কুলোবে না। আশেপাশের আদিবাসী গ্রামগুলোতে খবর পাঠালাম। ওমা, কেউ দেখিয়ে আসে না। কারণ জানতে চাইলে শুনলাম ওখানে আসার সাহস নাকি ওদের কারও হচ্ছে না। শেষমেশ নিজেই গেলাম সবচেয়ে কাছের গ্রামে। গাঁও বুড়োর কাছে শুনলাম, এই থানের আওতায় আগে জুড়া বান্দা দেওর থান ছিল। থান বলতে দুখানা ঝাঁকড়া তেঁতুল গাছ। গাছ দুটার বয়স কেউ জানে না। দরকার না থাকলে গাছ দুটোয় ফল হতো না। মানে এমন অদ্ভুত কথা তার আগে কখনো শুনিনি তো। গ্রামের লোকজন যখন অসুখ বিসুখে পড়ত বা বাচ্চা কাচ্চার জন্য যখন কেউ মানত করত, তখন গাছের তলায় প্রার্থনা করতে হতো। ভাগ্য ভালো থাকলে গাছে একটাই ফল ধরত, সেই ফল খেয়েই ফল মিলত। হ্যাঁ, অদ্ভুত, দুটো গাছে একটাই ফল ধরতো কিভাবে? এই প্রশ্নের উত্তর পাইনি। তবে এটুকু বুঝে গেছিলাম যে এরা কিছুতেই কাটতে চায়নি ওই দুটো গাছ। জোড়া বাঁধা তাদের প্রাচীন বিশ্বাস। প্রতি বছর মাঘের প্রথম দিনে খড় দিয়ে জোড়া বেঁধে ব্রতকারীরা পুজো করে। সুগন্ধি আতপ চালের নৈবেদ্য দেবতার উদ্দেশ্যে ভোগ দেওয়া হয়। দেবতা কখনো শাকাহারী, কখনো আমিষাশী। তিনি যা চান আগেই স্বপ্নে বলে দেন। এই গাছ তারা কিছুতেই কাটতে চায়নি। কিন্তু সার্ভেয়ার সাহেব রীতিমতো হুমকি দিয়ে বন্দুকের ভয় দেখিয়ে গাছ কাটান। আর তারপর থেকেই এই বিপত্তি। প্রথম দিন গাছ কাটতে গিয়ে একজন নাকি নিজের পায়ে শাবল চালিয়েছিল, তবুও গাছ কাটানো হয়েছিল। দ্বিতীয় দিন ক্যাম্প থেকে নীলচরের টাউনে ফেরার সময় সার্ভেয়ার সাহেবের জিপের উপর বুনো হাতির হামলা হয়েছিল। সাহেব মারাত্মক আহত অবস্থায় প্রাণ বাঁচিয়ে শহরে ফিরে যান। কিন্তু কাজ করানোর জন্য তার রোগ চেপে গেছিল বলে তিনি আর একজন সুপারভাইজারকে পাঠান। সে আসার পর থেকে চিতাবাঘের উপদ্রব শুরু হয়। কাজ আর এগোয়নি। 1 সপ্তাহ পরে পুজো আচ্ছা করে কাজ শুরু হলো। কিন্তু ঘণ্টাখানেক কাজের পর কুলিদের সর্দার ফিল্ডে দাঁড়িয়েই রক্তবমি শুরু করলো। ব্যাস, সেই থেকে কাজ পাকাপাকি বন্ধ। কোম্পানি আমাকেই কেন এই সমস্যার মুশকিল আসানটা ওড়েছিল এইবারে বুঝলাম। তারা না মানলেও জানে যে অদ্ভুত আর অলৌকিক নানা অভিজ্ঞতা আমার হয়েছে। ঠিক করলাম, দায়িত্ব নিয়েই যখন এসেছি তখন ভয় পেলে চলবে কেন। যথাসাধ্য চেষ্টা করলাম যাতে কাজের লোক পাওয়া যায়। স্থানীয় মানুষদের কাছ থেকে সহযোগিতা পাবো না বুঝে দূর দূর গাঁয়েও খবর পাঠালাম। কোথায় কি, কেউ আসছিল না। খবর চাউর হয়ে গেছিল তো।
এদিকে সরকার বাহাদুর দিন দিন কড়া হতে লাগলো। দুদিন পর পর শহরে গিয়ে সেই চিঠি নিয়ে আসছিলাম। বুঝতে পারছিলাম লোকসানের ধাক্কায় মরিয়া হয়ে উঠছে কর্তৃপক্ষ। তারপর যা আশঙ্কা করছিলাম সেটাই হলো। ধমক বদলে গেল বরখাস্তর হুমকিতে। 7 দিনের মধ্যে যে করেই হোক কাজ শুরু করতে হবে, নইলে। আচ্ছা দাদা, এই জুড়াবান্ধা দেহ মানে কোন দেবতা? মানুষের মতো নয়, গাছের মতন তার চেহারা। আমাদের পুঁথি পড়া বিদ্যা দিয়ে এই বিশ্বাসগুলোকে ঠিক চেনা জানা খোপে ধরানো যায় না রে। দেহ ঠিক কে বা কি তা আমি আজও বুঝিনি, তবে পেটের দায় বড় দায়। দূর শহর, এমনকি পাশের রাজ্য থেকে নতুন লোক আনালাম। একটা পুজো দিয়ে কাজ শুরু করলাম। প্রথম দিন কাজ ভালোভাবেই মিটল। শান্ত মনে শুতে গেলাম। মাঝরাতে শুনি ভীষণ শোরগোল। বাইরে বেরিয়ে দেখি কুলিরা জল ঢেলে মাংকরের তাঁবুর আগুন নেভাচ্ছে। মাংকর সরকার বাহাদুরের পাঠানো কুলি সর্দার, যাতে গাড়োয়ালি দারুণ সাহসী লোক। সেই লোক দেখি থরথর করে কাঁপছে। বেচারা জল টল খেয়ে একটু সুস্থির হতে জানা গেল খানিক আগে অস্বস্তি আর একটা মোটকা গন্ধে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি মুখের ওপর নিঃশ্বাস ফেলছে একটা চিতাবাঘ। তার হলদে চোখগুলো জ্বলছে তীব্র জিঘাংসায়। আমি চিৎকার করে উঠতেই চিতাটা লাফ মেরে বেরিয়ে যায়। যাবার সময় তার থাবার চাঁটে ফেলে দেয় ওই তাঁবুর ভেতরে জ্বলা হ্যারিকেনটা। এরপর থেকে টুকিটাকি চলতেই লাগলো। কোনোদিন লাইন পাততে গিয়ে দেখা যায় হাজার শাবলের কোপেও মাটি কাটা যাচ্ছে না, তো কোনোদিন গাছ কাটতে গিয়ে দেখা যায় সেই গাছের নিচে কিলবিল করছে সাপের দল। এত সাপ কোথা থেকে এলো হঠাৎ? অথচ আগের দিন মার্কিং করে গেছি বলে আমি নিশ্চিতভাবে জানি ওখানে কিচ্ছু ছিল না। যা হওয়ার তাই হলো। মাংকর ভয়ে দলবল নিয়ে চলে গেল। হতাশা, ক্লান্তি আর অসহায়তা আমাকে পেড়ে ফেলল। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, অসময়ের বৃষ্টি। আমার খুব কষ্ট হচ্ছিল। এত কঠিন জায়গায় এত রকম কাজ করেছি, এই দায়িত্বটা পালন করতে পারবো না। অপমান মাথায় নিয়ে চলে যেতে হবে। সেই তেঁতুল গাছ দুটো যেখানে ছিল সেই জায়গাতেই বসেছিলাম ভাঙা মন নিয়ে। হঠাৎ মনে হলো কানের কাছে কেউ ফিসফিস করে বলল, দেও রাগ করেছে, তাঁর সেবায়েত খোঁজো, দেওকে ভোগ দাও, উনি সব ঠিক করে দেবেন। পরদিনই গ্রামে গেলাম, কিন্তু গিয়ে শুনি দেওর মন্ত্র বা তাকে কিভাবে ভোগ দিতে হয় তা কেউ জানে না। তার উপর ভয়ে সবাই কাঁটা। ভোগ দেওয়া হলো না। দিন যায়, কাজ আর হয় না। অবশেষে 12 দিনের মাথায় যা ভেবেছিলাম তাই হলো। চলে এলো আমার বদলির আদেশ, আর তারই সঙ্গে ক্যাম্প গোটানোর নির্দেশ। সবাই বেঁধে ছেঁদে গুছিয়ে নিলাম। সেদিন রাতটা থেকে চলে যাব, সকালে গাড়ি আসবে। দুপুরে আমরা হাটে গেলাম। শত দুঃখেও বাঙালির রসনা সতেজই থাকে। তাই চালে ডালে যাই ফুটিয়ে নিই না কেন, সঙ্গে খাওয়ার জন্য একটা বড় মাছও কিনলাম। জঙ্গলের ভিতর দিয়ে একটা সুঁড়ি পথ বেয়ে ফিরছিলাম। তখন দেখি একটা পাগলা গোছের লোক ভিক্ষা চাইছে। অবাকই হলাম। বাবু, কিছু খেতে দিন না বাবু। বাবু, কতদিন খাইনি কিছু। ভিক্ষা চাইছো তো এই রাস্তায় কেন?
এটা তো হাটের পেছনের পথ, এখানে ভিক্ষা চাইতে বসলে কে পয়সা দেবে? লোকটাকে টাকা দিলাম, সে দেখি খালি পেটে হাত দিয়ে দেখায়। বুঝলাম ওর খিদে পেয়েছে, নিয়ে চললাম আমাদের সঙ্গে। এতগুলো মানুষ যখন খাবে তখন ওর জন্য দুমুঠো নিতে অসুবিধে কোথায়? সন্ধ্যাবেলা রান্না বান্না হচ্ছে, আমরা তাঁবুর বাইরে বসে আছি। লোকটাও এক কোণে বসে চিমোচ্ছে। ওর সঙ্গে আলাপ জমাতে চাইলাম। তোমার নাম কি? থাকো কোথায়? দেখি ওর কথা বলার ইচ্ছেই নেই। অগত্যা সরে এলাম। রান্না হয়ে এলো, আমরা খেতে বসার তোড়জোড় করছিলাম। তখনই লোকটা ছুটে এসে নিজের ঝোলা থেকে একখানা চকচকে পেতলের থালা বের করলো। একটু চমকেই উঠলাম, এমন চকচকে থালা কোত্থেকে পেল লোকটা? চোর ছেঁচোর নাকি? কিন্তু কথা বাড়াতে ভালো লাগছিল না। বললাম, বসো, সবাই একসঙ্গে খাবো, কেউ বাদ যাবে না। লোকটা কিন্তু নাছোড়বান্দা, সবার আগে সেই নেবে। একরকম বাধ্য হয়ে তার থালায় ভাত, মাছ, তরকারি দেওয়া হলো। আমরা ভেবেছিলাম হয়তো খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে বলে ওর এই অবস্থা, কিন্তু তাজ্জব হয়ে দেখলাম লোকটা খেতে বসলো না, বরং হাঁটা দিল অন্যদিকে। আমি ডাকলাম, আরে এদিকে এসে এখানে বসে খাও। লোকটা কিন্তু আমার কথা শুনল না। ও থালা হাতে অন্ধকার জঙ্গলের দিকে এগোলো। কেন জানি না আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তখনই আমি গন্ধটা আবার পেলাম, সেই টকটক ঝাঁঝালো গন্ধ। লোকটার আশপাশ থেকে শত শত জোনাকি পোকা এসে তাকে ঘিরে ধরল। দুর্বোধ্য স্বরে কি সব মন্ত্র পড়তে পড়তে জঙ্গল ভেঙে লোকটা এগিয়ে চলল। সহসা একটা হাওয়া উঠল। আমরা 10 জন লোক একসঙ্গে দেখলাম আবছায়া আলোয় ফুটে উঠল দুটো গাছের আকার, দুটো ঝাঁকড়া তেঁতুল গাছ। বাছুরের মতো চেহারার দুটো প্রাণী বেরিয়ে এলো সেই আছে কিন্তু নেই গাছের পেছন থেকে। তাদের চোখগুলো ছিল গলার কাছে, আর অদ্ভুত একটা নরম সবজেটে আভা তাদের গায়ে মাখা ছিল। লাফাতে লাফাতে তারা এগিয়ে এলো। লোকটা মন্ত্রের দমক বাড়িয়ে দিল। আমরা বুঝতে পারছিলাম টক টক গন্ধের সঙ্গে অদ্ভুত এক সুগন্ধে ছেয়ে যাচ্ছে আকাশ বাতাস। ও খাবারের থালাটা তাদের মুখের সামনে নামিয়ে রাখল। প্রাণী দুটো মুখ নামিয়ে খেতে শুরু করতেই সব অন্ধকার হয়ে গেল। পরদিন ভোরে দেখলাম আমরা যে যার তাঁবুর মধ্যে শুয়ে আছি। অজ্ঞান হয়েছিলাম না অন্য কিছু হয়েছিল জানি না, তবে ঘুম ভাঙতেই ছুটেছিলাম সেই জায়গায় যেখানে আগের সন্ধ্যায় ওইসব দেখেছিলাম। বেলা হলে মোটর এসেছিল আমাদের নিতে, কিন্তু ততক্ষণে পুরো দমে কাজ শুরু হয়ে গেছে। গ্রাম থেকে আসা আদিবাসী কুলিরাই কাজ ধরেছে। গাঁও বুড়োকে দেও নাকি রাতে স্বপ্ন দিয়েছে ট্রেন লাইন হবে, তবে একটু ঘুরিয়ে। সেই গাছতলায় মানে এখনকার সেই ফাঁকা জায়গায় হবে দেওর থান, মানে দুটো তেঁতুল গাছ। আচ্ছা, ওই জায়গাটায় গিয়ে কিছু পাওনি? পেয়েছিলাম তো। কি? এক ছড়া পুরুষ্টু তেঁতুল, দেওর আশীর্বাদ। তখনই তো আসতে পারিনি। সেই আশীর্বাদী তেঁতুল খেয়ে তার দানা পুঁতেছিলাম আমার তাঁবুর পেছনে।
আসার সময় দেখি চারা বেরিয়েছে, তাই নিয়ে এসেছিলাম। গল্প বলতে বলতেই দাদামশাইয়ের তেঁতুল চারা মাটিতে পোতা হয়ে গেছে। দাদামশাই উঠে দাঁড়িয়ে মাটি মাখা হাত ঝাড়তে ঝাড়তে বললেন, ইস, সারা গায়ে মাটি একেবারে মেখে গেছে। যাই, ঘাটে গিয়ে একটু নিয়ে আসি। হ্যাঁ, এই শীতে তুমি ঘাটে যাবে স্নান করতে? তোরাও চল, এই মিঠে রোদে ঘাটের ঠান্ডা জলে স্নান করার মজাই আলাদা। ইচ্ছে না থাকলেও দাদামশাইয়ের কথায় আমরাও দাদামশাইয়ের সঙ্গে গিয়ে উপস্থিত হলাম পুকুর পাড়ে। খোদ কলকাতার বুকে যে এমন ধারা অদ্ভুত অভিজ্ঞতা হবে এ কখনোই ভাবিনি। আজ সে কথা ভাবলে এই শীতেও গা একেবারে গরম হয়ে যায়। সর্ষের তেল নাকে দিয়ে জুত করে ঘাটে বসলেন দাদামশাই, মানে আমাদের পরিবারের প্রধান শ্রীশচন্দ্র ন্যায়বান। কনকনে শীতে পুকুরে নামতে হলে কলজের জোর এবং গায়ে সর্ষের তেল প্রয়োজন। দ্বিতীয়টা আমরা ডোলে ডোলে প্রয়োগ করছিলাম। প্রথমটার ব্যবস্থা করার জন্য দাদা স্বয়ং এসেছিলেন, যাতে গল্পে গল্পে আমাদের জলে নামানো যায়। ডাক্তারি শেখার দিনগুলোতে আমার ঘনিষ্ঠতম দুই বন্ধু ছিল তারকনাথ আর অনুকূল। তাদের মধ্যে তারকনাথের কথা আগেই বলেছি, আজ তোমাদের বলবো অনুকূলের কথা। কলকাতার উপকণ্ঠে এক আধা শহর আধা গ্রামে গঙ্গার ধারের পল্লী অঞ্চলে ছিল অনুকূলের বাড়ি। ছুটি ছাটায় আমরা সেখানে চলে যেতাম। বিকেলে তিন বন্ধু বেরিয়ে গঙ্গার ধারে বাঁধানো ঘাটে গিয়ে বসতাম। সেখান থেকে ফেরার পথে একটা নির্জন এলাকা পেরোতে হতো। ঝুপসি গাছপালা আর ডালপালা সেই জায়গাটাকে এমনই অন্ধকার করে রাখত যে দিনের বেলাও ঝিঝি ডাকত। একদিন সেখান দিয়ে ফেরার পথে দেখি ভিড়ে ভিড়াক্কার হয়ে আছে জায়গাটা। কৌতূহলী হয়ে মুখ বাড়িয়ে দেখি একটি মৃতদেহ এসে পাড়ে আটকেছে। জলে ভিজে রীতিমতো কুঁকড়ে গেছে দেহটা। তার উপর জলে ডুবে থাকার ফলে কাঁকড়া ও অন্য মাছের ঠোক্করে সেটি ক্ষতবিক্ষত। কাছে এগিয়ে গিয়ে আরো বুঝলাম মৃতদেহটি কোনো ঘরোয়া বধূর। তার হাতের শাঁখা আর নোয়া তার এও স্ত্রী হওয়ার চিহ্ন বহন করছিল। কথায় বলে ডাক্তাররা কঠিন হৃদয়ের মানুষ, কিন্তু আমি দেখেছি ডাক্তাররা সবচেয়ে কোমল হৃদয়ের মানুষ। ওই মৃতদেহটি কেমন যেন নাড়া দিয়ে গেল আমাদের। সব চাইতে বেশি প্রভাব পড়ল অনুকূলের ওপর। এরপর থেকে প্রায়ই দেখতাম অনুকূল মন মরা হয়ে আছে, কারণে অকারণে পড়ে পড়ে ঘুমোতো। তার মধ্যে এমন উদাস গা ছাড়া ভাব দেখা দিল যে আমাদের এরপর ওদের বাড়িতে থাকতেই অস্বস্তি হতে লাগলো। তার কদিন পর দেখা দিল একটা নতুন উপসর্গ। অনুকূল গান গাইতে শুরু করলো, সেসব থিয়েটারের আধুনিক গান। এই পথ যদি আর না শেষ হয় তবে কেমন হতো তোরা বলতো? বল 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 রে। এই গান অনুকূল শিখলে কোথায় তা আমরা বুঝেই পেলাম না। দিনকে দিন অনুকূলের অবস্থা আরো খারাপ হতে লাগলো। সে অকারণেই চেঁচায়, আঁচড়ায়, কামড়ায়, ভয়ানক চিৎকার করে। হাত ছাড় আমায়, যেতে দে তোরা। ও আমাকে ডাকছে, আমাকে যেতে হবে, আমাকে ডাকছে। কি বলবো তোমাদের, সে আওয়াজ মনে করলে বুকের ভেতর অবধি কেঁপে ওঠে। কলেজ খুললে আমরা চলে এলাম। মন কিন্তু পড়ে রইল অনুকূলের দিকে। পুরো হপ্তাটাই সে অনুপস্থিত ছিল। কলেজে কোনো রকমে সপ্তাহ কাটিয়েই আমরা আবার এলাম অনুকূলের বাড়ি। তার তখন ভয়ানক অবস্থা, পায়ে শিকল পরানো হয়েছে। উন্মত্ত আচরণের পাশাপাশি সে নাকি আত্মহত্যাও করতে চায়।
এতটা যে অবনতি হবে তা ভাবতেই পারিনি কেউ। আমাদের কাছে খবর পেয়ে আরো 2-3 জন বন্ধু এলো। ঠিক হলো অনুকূলকে হাসপাতালেই নিয়ে যাওয়া হবে। ঘটনা শুনে আমাদের শিক্ষক ওলসন সাহেবও এসে তাকে দেখে গেলেন। মূলত তাঁরই হস্তক্ষেপে হাসপাতালে ভর্তি করা হলো অনুকূলকে। সপ্তাহখানেক চিকিৎসা করেও কোনো ফল হলো না, বরং তার শারীরিক অবস্থার আরও অবনতি হলো। সেই সঙ্গে বাড়তে লাগলো অনুকূলের আত্মহননের ইচ্ছা। হাল ছেড়ে দিয়ে অনুকূলকে বাড়িতে আনা হলো। কলেজ থেকে আমাকে আর তারকনাথকে 10 দিনের ছুটি মঞ্জুর করা হলো দেখভালের জন্য। এক প্রকার ঈশ্বরের হাতেই ছেড়ে দেওয়া হয়েছিল সবটা। তার মধ্যেই লক্ষ্য করলাম অনুকূলের বাড়ির আশেপাশে তান্ত্রিক সন্ন্যাসীদের যাতায়াত বেড়ে গেছে। এইসব শৈব শাক্ত তান্ত্রিকরা বরাবরই এই অঞ্চলে ঘুরে বেড়ান। গঙ্গার চড়ায় আর শ্মশানে ডেরা বাঁধেন এরা। মাঝে মাঝে বাড়িতে ভিক্ষা নিতে এলেও ভীষণ চেহারার জন্য আমরা এদেরকে ভয়ই পাই। এদের উপস্থিতি এতটা বেড়ে যাওয়ায় অনুকূলের বাড়ির লোকও ভয় পেয়েছিল। তবে দেখা গেল এইসব তান্ত্রিকদের আনাগোনা হলে সেই সময় অনুকূল চুপচাপ থাকে। অনুকূলের মা খাবার দিতে গেছিলেন সেদিন। মায়ের মন ছেলের পায়ে কড়ার দাগ দেখে একটু খুলে দিয়েছিলেন। অমনি মাকে ধাক্কা মেরে ফেলে দরজা দিয়ে সোজা বাইরে চলে গেল অনুকূল। আমি আটকাতে গেলাম। কি বলবো তোমাদের, সে যেন 10টা মানুষের বল পেয়েছে গায়ে। ছাড় আমায়, ছাড় বলছি, আমাকে যেতে হবে, আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। আমাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে রাস্তায় পড়েই দে ছুট। পিছনে আমরা ছুটলাম আর আমাদের পেছনে ছুটল গোটা পাড়া। কিন্তু অনুকূল যেন স্টিম ইঞ্জিন, তাকে রুখবে কি? নদীর কাছে এসে নিচে চড়ায় নামলো অনুকূল। আমরা হায় হায় করে উঠলাম। জলে লাফ দেবে নাকি? হয়তো তেমনই ইচ্ছে ছিল তার। কিন্তু তার আগেই তান্ত্রিক সন্ন্যাসীদের সেই দল কোথা থেকে এসে জানি ঘিরে নিল অনুকূলকে। আমরা যখন পৌঁছলাম তখন অনুকূল কাদা মাটিতে সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ে আছে। তার সারা শরীর কাদায় মাখামাখি, মুখে অপরিসীম ক্লান্তি। সন্ন্যাসীরা অনুকূলকে কাঁধে তুলে নিলেন, ইশারায় বললেন আমরা যেন তাদের সঙ্গে যাই। এদিকে গঙ্গায় এক টুকরো চড়া জেগেছিল কয়েক বছর হলো। সেখানেই এই অঞ্চলের মানুষ দাহকার্য সারতেন। সন্ন্যাসীরা দেখলাম ওখানে ডেরা বানিয়েছিলেন। অনুকূলকে সন্ন্যাসীদের ছইয়ের কুঁড়েতে শুইয়ে পাহারায় রইলেন 2 জন। বুড়ো মতো একজন সন্ন্যাসী এসে হিন্দি আর বাংলা মিশিয়ে কথা বলতে শুরু করলেন। आप लोग निश्चय याद करते पारेन जे কিছুদিন আগে এখানে একটা লাশ ভেসে এসেছিল। সে লাশটা দেখতে অনেকের সঙ্গে 3 জন বাবু সাহাব ভিড় জমিয়েছিল। আমরাও সেখানে ছিলাম। অন্তর শুধু একটাই, যা আপনারা দেখতে পাননি তা আমরা দেখেছি। আমরা দেখেছিলাম লাশ থেকে বেরিয়ে একখানা কালো ছায়া এভাবে পাশের জারুল গাছে উঠে গেল। তারপর তার ওই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইল এই বাবু মশাইদের দিকে। সেদিন অমাবস্যার কোটাল। আমরা ইচ্ছে থাকলেও কিছু করতে পারি না। পরদিন এসেছিলাম তৈয়ার হয়ে, কিন্তু এসে দেখি গাছে সে আর নাই। তখনই বুঝেছিলাম ও কাউকে ধরেছে। তারপর থেকে আমরা ঘুরছি এ ভয়ানক প্রেত। এ যাকে ধরবে তাকে আত্মহত্যা করিয়ে নিজের সঙ্গী না করা অবধি छोड़বে না। আপনাদের 3 জনের উপরে
ওর নজর দিয়েছে, এ বাত আমি বুঝেছিলাম, কিন্তু কাকে ধরেছে সেটা বোঝার জন্য আমাদের সময় লেগেছিল। পরে দেখলাম আপনাদের মধ্যে এই বাবুটি সবচেয়ে অসুরক্ষিত। হ্যাঁ, অন্য দুজনের বাহুতে উপযুক্ত মাদুলি আছে। আপনারা বোধ করি গাঁ-গঞ্জের লোক, তাই এসব দেশীয় টোটকা জানেন। বাধ্য হয়ে একটি ডোমের সঙ্গে বন্দোবস্ত করতে হলো, যাতে ওই লাশটা পুরানো না হয়। ওকে ওর দেহে ভরেই দাহ করতে হবে, না হলে অনেক অনেক লোকের প্রাণ খাবে অত্যাচারী। আমরা কিছুতেই বুঝছিলাম না কেন সেই প্রেত অনুকূলকেই ধরল। কথাটা অনুকূলের বাবাই জিজ্ঞাসা করলেন। সন্ন্যাসী বলল, ওর নাম প্রাপ্তি, প্রেত জানির সবচেয়ে ভয়ঙ্কর উপশক্তিও সাক্ষাৎ জিঘাংসা। কোনো বধূ যদি কুলোটা হয়ে আত্মঘাতী হয়, সেই দশাটা পায়। শনিবার বেলা দ্বিপ্রহরে পরে মৃত্যু ঘটলে এমনিতেই দোষ পায়। আর হে তো অপঘাত, না পাওয়া, রাগ, অন্যায় সব কিছু মিলিয়ে এমন আত্মাকে ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ করে তোলে। এছাড়া স্বামী সংসার থাকা সত্ত্বেও একাধিক প্রণয় আর তার বসে আত্মহনন, এই দুই পাপের দরুন সে আত্মা অধঃপতিত হয়, সে মুক্তি পায় না। তীব্র জিঘাংসা নিয়ে ঘুরে বেড়াতে থাকে। পুরুষ মানুষের ওপর ভীষণ রাগ, তার ভীষণ রাগ, তা যেন তেন প্রকারে সে তাদের হত্যা করতে চায়, তাদের বারংবার আত্মহত্যার দিকে নিয়ে যায়। বারংবার সংচূর্ণী, নিশি, আলেয়া, ছল, ঝিও, ये सब অপশক্তি এর মারণ ক্ষমতার কাছে শিশু। তাই অনেক লোক একে অবদেবতা বলে থাকেন। অনেক নিচু মানের সিদ্ধাই মারণ বান হিসাবে প্রাপ্তিকে পালনও করেন। প্রাপ্তি যার উপর ভর করে, সে ওই নারীর বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আচরণ করে। যাই হোক, আজ শামকো আমি এ বাবুর মুক্তির ব্যবস্থা করব। আমি বুঝতে পারলাম কিভাবে অনুকূল ওই থিয়েটারের চটুল গানগুলো জানল। তবে সেই নিয়ে আর জল্পনার অবকাশ রইল না। সেদিন সন্ধ্যাতেই ধনির আগুনে শুরু হলো উপচার। তখন জানলাম এই সন্ন্যাসী বিশেষ উপায়ে দেহটি সংরক্ষণ করেছেন। সেই মুহূর্তে আমাদের সবার মনোযোগ ছিল অনুকূলের দিকেও। চাল, সর্ষে, এমন আরো নানা উপকরণের সঙ্গে টুকটাক ঝাড়াঝুড়ি সরা চালার পর অনুকূল মুখ খুলল। কিন্তু এ যেন অনুকূল নয়, ওর মুখ দিয়ে যেন অন্য কেউ কথা বলতে লাগলো। নদীর ওপারে শ্রীরামপুরের জমিদারের ছোট তরফের গিন্নি ছিলাম গো আমি। আমার কর্তাটি আমার চেয়ে 22 বছরের বড়, তার উপর সান্নিপাতিক জ্বরে ভুগে ভুগে অস্থি চর্মসার। তাকে দেখতে যে ডাক্তার বাবুটি অন্দরে আসতেন, তার সঙ্গে কিঞ্চিত দোষ ঘটে যায় আমার। পরে জানাজানি হতে সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে ডাক্তারবাবু হাত ধুয়ে ফেলেন। আমি তখন
চরম চরম অসহায়, ঘরে বাইরে কোথাও ঠাঁই পেলাম না। আমি জলে ঝাঁপ দিয়ে নিজের জ্বালা জুড়ালাম। কিন্তু পুরুষ মানুষের দ্বারা যে অবমাননা, যে ক্ষত আমি বুকে বয়ে বেড়াচ্ছিলাম, সেটাই আমাকে প্রেত জনির দিকে ঠেলে দিল। কথা শেষ হতেই নদীতে ভীষণ আলোড়ন সৃষ্টি হলো। মাছের ঝাঁক লাফ দিয়ে ডাঙায় উঠে পড়ার জোগাড়। প্রচন্ড হিঁচকি টানার মতো আওয়াজ করে কিছু একটা উঠে দাঁড়ালো আমাদের বাঁ পাশে। সভয়ে তাকিয়ে দেখি এক যুবতীর মৃতদেহ জল থেকে উঠে দাঁড়িয়েছে। তীব্র জিঘাংসা তার দুই চোখে। অবাক হয়ে দেখলাম, সেদিন যেমন দেখেছিলাম দেহটি তেমনই আছে, অথচ এতদিনে শরীরটি পুরোপুরি বিকৃত হয়ে যাওয়া উচিত ছিল। ভয় পেয়ে উঠে পড়েছিলাম। সন্ন্যাসী বড়া ভয় দিয়ে বসালেন, দেখালেন নদী পাড়ের খোঁটায় দড়িতে বাঁধা আছে সেই দেহটি। ইশারায় বুঝিয়ে দিলেন সন্ন্যাসীরা কিছু প্রক্রিয়া করেছিলেন বলে পচন ধরেনি সেই শরীরে। ধুনিতে একটি কাঠের টুকরো দিতেই সেই দেহ চিৎকার করে উঠল। আশপাশের গাছপালায় ঝিমোতে থাকা পাখিরা কিচিরমিচির করে উড়তে শুরু করে দিল। সাধুরা একযোগে মন্ত্রপাঠ শুরু করলেন। সপ্তাহখানেকের মধ্যেই অনুকূল সুস্থ হয়ে উঠল। মাসাধিক কাল পরে সাধুরাও চলে গেলেন, কিন্তু সেই হতভাগিনীর কথা আজও ভুলিনি। বাংলাদেশে জানি না কত এমন অপ্রাপ্তির শিকার প্রাপ্তি হয়ে অন্ধকারে ঘুরে মরছে। কেমন লাগলো গল্পটা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অরণ্যমন প্রকাশনী থেকে বেরোনো তমগ্ন নস্করের লেখা দেও বইটি কিনে ফেলো। এই গল্পটা সহ বিভিন্ন গল্প সেখানে থাকছে। এছাড়াও বিশ্বহরি নামক আরেকটা বই রয়েছে, যেটা এই দেও সিরিজেরই একটা সিকুয়েল বলা যেতে পারে, সেটাও কিনে নিও। লিংক রইল ডেসক্রিপশন বক্সে। আজকে গল্প পাঠে ছিলাম আমি রণদীপ, এবং আমার সঙ্গে গল্প পাঠে ছিল ইন্দ্রনীল এবং কৌশিক। অন্যান্য চরিত্রে ছিল দিতিপ্রিয়া, তৃষা, অনুভব এবং সমাপন। শব্দগ্রহণে ছিল ঋদ্ধি, আবহ সৃষ্টি করেছে সৌম্য, নির্দেশনায় ছিলাম আমি রণদীপ, পোস্টার ডিজাইন করেছে রৌনক। দেখা হচ্ছে সামনের শুক্রবারে একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, ভয় থেকো।